রাস্তায় নেমে বিচার চাইতে হয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আজকে বিচারক পোস্টিংয়ের দাবিতে আইনজীবীদেরকে রাস্তায় নামতে হয়েছে, মানববন্ধন করতে হচ্ছে। আমার আগের ভাই বলে গেলেন, এই খবর পৌঁছার সঙ্গে সঙ্গে দায়িত্বশীল কর্তৃপক্ষ যদি রাজশাহী মহানগরের একজন দায়িত্বশীল বিচারক নিয়োগ না করে, আমি বলছি আগামী সপ্তাহের মধ্যে যদি বিচারক নিয়োগ না দেওয়া হয়, তাহলে রাজশাহীর আইনজীবীরা সাধারণ বিচার প্রার্থীর জনগণকে সঙ্গে নিয়ে আরো বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবে। আমরা আশা করি আপনারা অতি সত্বর আমাদের বিচার অঙ্গনে স্বাভাবিক ন্যায় বিচারে পাওয়ার যে মানুষের অধিকার, সেটার দিকে লক্ষ্য রেখে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি আছে সেটার মূল্যায়ন করে অতি সত্বর মহানগর দায়রা জজ নিয়োগ দিয়ে আপনারা বিচার প্রার্থীদের ভোগান্তির হাত থেকে রক্ষা করবেন, আইনজীবীদের পথে যেন নামতে না হয় সে ব্যবস্থা নেবেন। সবাইকে ধন্যবাদ। পরিষ্কার আমরা আবারও বলছি, আবারও আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আমাদের প্রশাসন অর্থাৎ আমাদের যে সমিতি, আপনারা উদ্যোগ গ্রহণ করুন, অতি সত্বর রাজশাহী মহানগর দায়রা জজ রাজশাহীতে নিয়োগ দেওয়া হোক। এবার আমাদের এই মানববন্ধন কর্মসূচি যিনি সভাপতিত্ব করছেন, তিনি আমাদের রাষ্ট্রীয় বারের অনেক পরিচিত মুখ এবং তাকে সবাই চিনে, দীর্ঘদিন ধরে তিনি প্র্যাকটিস করছেন এবং জাতীয় ব্যক্তিত্ব। এবার আপনাদের সামনে বক্তব্য দেবেন অ্যাডভোকেট এনামুল হক। আজকে আমাদের সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে মহানগর দায়রা জজ দীর্ঘদিন যাবৎ না থাকার কারণে এবং এখানে মহানগর দায়রা জজ অবিলম্বে পোস্টিংয়ের দাবিতে যে মানববন্ধন কর্মসূচি, এই কর্মসূচির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আইনজীবী বন্ধুগণ এবং বিচার প্রার্থী জনগণ সকলকে আমাদের সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার দীর্ঘদিনের এই প্র্যাকটিস আইনজীবী হিসাবে এটা কখনো দেখি নাই যে একজন দায়রা জজ তার জায়গা থেকে উনি চলে গেলেন অন্য জায়গায়, যে তার জায়গায় ও স্থলাভিষিক্ত না করে তিনি চলে গেছেন। এটা মূলত আমাদের দেশে প্রচলিত যে বিচারাঙ্গন একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে। আজ কয়েক মাস যাবৎ যিনি এখানে ছিলেন, তিনি তার ব্যক্তিগত কারণে হোক, যে কোনো কারণে হোক, পারিবারিক কারণে হোক, তিনি এখান থেকে ট্রান্সফার নিয়েছেন। ট্রান্সফার হলে আমরা কি দেখি, আইন মন্ত্রণালয় রয়েছে, সরকার রয়েছে, আমাদের বিচারালয় রয়েছে, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি রয়েছেন। এখানে যিনি ট্রান্সফার হলেন সেই দিনকে তিনি দায়িত্ব বুঝিয়ে দেবেন আরেকজনকে, যাকে এখানে নিয়োগ দান করা হবে। এবং এই গুরুত্বপূর্ণ জায়গাটি 1 ঘন্টার জন্য শূন্য থাকবে না। যদি শূন্য থাকে তাহলে পরে অন্য একজনকে দায়িত্ব দিতে হবে। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, অতি ক্ষোভ এবং দুঃখের সঙ্গে, ঘৃণার সঙ্গে বলছি আমি কথাটা, লক্ষ্য করছি এখানে কেবলমাত্র মিস কেসটাই শোনা হচ্ছে। অর্থাৎ নিচের কোর্টে যে জামিন দিচ্ছে না, সেই জামিনের বিপক্ষে জামিনের আবেদনের জন্য অন্য একজনকে দায়িত্ব দেওয়া আছে, কিন্তু এখানে কোনো আপিলের দায়িত্ব দেওয়া হয় নাই কাউকে। কিংবা আপিল বলতে আমরা চিন্তা করে যাচ্ছি নিম্ন আদালতের রায় তাদের সাজা হয়েছে, এমনকি আপোষযোগ্য মামলা সাজা হয়েছে, ইতিমধ্যে বাইরে আপোষ হয়ে গেছে। যেমন চেকের মামলাগুলো আপোষযোগ্য এবং অন্যান্য 323, 24 এই ধারাগুলো সব আপোষযোগ্য। এখানে 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত জেল হয়েছে। আপোষ হয়ে গেলে পারে উভয় পক্ষ যদি আপোষ করে, আপোষ সহ তারা যদি কোর্টে হাজির হয় তাহলে পারে তারা জামিনে ফিরে চলে আসবে সাজা হলেও।
কিন্তু আমরা কি দেখছি, এখানে আমার বন্ধুরা যারা আছে শত শত এখানে বিচারপ্রার্থী মানুষ হাজতে আছে বিনা কারণে, এবং তাদের গণতান্ত্রিক যে অধিকার, মৌলিক অধিকার, সেখানে কাটল করা হয়েছে এবং সাংবিধানিক বিধিবিধান লঙ্ঘন করে, আইনের শাসনকে লঙ্ঘন করে। এই অবস্থা হতে পারে না, চলতে পারে না। এই যে মানুষগুলো, একটি মামলা আমার বন্ধু বলছেন যে আমার 1 বছর জেল হয়েছে, 7 লক্ষ টাকার চেকের মামলা ছিল, অর্ধেক টাকা জমা দিয়ে আপিল হয়েছে, বাকি অর্ধেক টাকা জোগাড় করেছে দিনদার অনাদারকে দেওয়ার জন্য। কিন্তু এটা যেহেতু আপিল শুনানির ক্ষমতা নাই অন্য বিচারকের, সুতরাং ওই লোকটা আজকে 4 মাসের অধিক সময় যাবৎ ওই জেল হাজতে পড়ছে। এইরকম ঘটনা শত শত আসামি ওই জেল হাজতে পড়ছে বিনা কারণে। এটাই ভার কে নেবে? আপনারা বলছেন গণতন্ত্রের কথা, আপনারা বলছেন মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার কথা, এই যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই দায়কে বহন করবে। এখন আমরা আইনজীবীরা শুধু ব্যবসায় করি না, মক্কেলের কাছ থেকে ফি নিই না, আমাদের মক্কেলদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতাও রয়েছে। যে লোকটা, যে পরিবারে 1 বছর 5 জন ব্যক্তি আপোষ করার পরে যার দলিলের কথা ছিল, সেই পরিবারটা আজকে মানবতার জীবন যাপন করছে। তাহলে এই দায়ভার তো সরকারকেই নিতে হবে। এই যে ক্ষতি, এই ক্ষতির পূরণ তো সরকারকে দিতে হবে। তাই আমরা বলছি এই অবস্থায় আমরা পরিষ্কারভাবে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, বিশেষ করে আইনমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে, অনেক আইনজীবী সে স্বাক্ষর করেছে। আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। এরপরেও কারণ আমাদের এখানে কোনো বিধিভাগ আসেন নাই, বিধিভাগ আসেন নাই, যার জন্য প্রতি জজ আসেন নাই। ওই জজ যদি আগামী সপ্তাহের মধ্যে আমাদের বক্তব্য আইনমন্ত্রী মহোদয়, এখানে এনএসআই, ডিজিএফআই সহ এসবি লোক যারা আছেন, সরকারি কর্মচারীরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই রিপোর্টটা, রাজশাহীর মানুষের এই দুঃখের কথা, এই রাজশাহীর মানুষ যেটা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে এবং আইনের শাসন করে এখানে কিছু নাই, সেটা আপনারা বলুন, রিপোর্ট করুন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনারা রিপোর্টটা পাঠান। আর জেলা প্রশাসক মহোদয়কে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি হলেন কি জেলার নাক, কান, চোখ সবকিছু। আপনি কি জানেন না যে মহানগর দায়রা জজ নাই? আপনার কি কোনো দায়িত্ব নাই? অবশ্যই আপনার দায়িত্ব রয়েছে। আপনি লিখুন, ওই মন্ত্রী মহোদয়ের সঙ্গে লিখার কথা নয়, আপনি ফোনে কথা বলুন, অবিলম্বে রাজশাহীতে দায়রা জজের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। নতুবা যে অসন্তোষ শুধু আইনজীবীদের মধ্যে নয়, বিচারপ্রার্থী জনগণের মধ্যে জানা পাচ্ছে এইটা বিস্ফোরণ ঘটতে পারে, এবং বিস্ফোরণ ঘটানোর জন্য আমরা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করছি। তাই আমাদের দাবি হবে আগামী সপ্তাহের মধ্যেই এই রাজশাহী মহানগর দায়রা জজে আপনারা একজন দক্ষ, যোগ্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, যদি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করবেন, জনগণকে রিলিফ দিবেন, এই হলো একজন জজকে আপনারা বলে নিয়োগ দান করুন। বন্ধুরা, গরমের দিন, সময় আর বেশি আমি নেব না। ইতিমধ্যেই এই রোদকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে যে বন্ধুরা আজকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং বিচারপ্রার্থী জনগণ যারা আপনারা আছে আশেপাশে, সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং কর্মসূচিও ঘোষণা দিচ্ছি শেষ হয়ে গেল, সমাপ্তি ঘটনা।